নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দের সকাল। ইতিমধ্যেই সিবিআই কিন্তু তারাও একেবারে রাজ্য সরকারের পথেই হাঁটতে চলেছে। আরজিকর মামলায় সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছে সিবিআই, যেখানে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করছে তারা, ঠিক রাজ্য সরকারেরই মতো। তার পাশাপাশি অবশ্যই এই শহর এবং শহরতলির একাধিক জায়গায় বাড়ি হেলে পড়ার মতো ঘটনা ঘটছে, আতঙ্কে রয়েছেন শহরবাসী। এবং অন্যদিকে গোয়ালপুকুরের ঘটনার প্রায় পুনরাবৃত্তি বলা যায়, আবারও আক্রান্ত হলো পুলিশ। কথা বলবো যারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে পরিচয় করে দিয়ে অর্ণব সাহা রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, আইনজীবী শীর্ষেন্দু সিনহা এবং অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল। প্রথমেই আপনাদের দেখাবো ঠিক গত পরশুদিন যা আমরা দেখেছিলাম, রাজ্য সরকার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আরজিকর মামলায় সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মুভ করেছে। আজকে সেই একই পথে এগোতে চলেছে সিবিআই। আর এই নিয়ে রাজনৈতিক মহলে চাপানোতর তুঙ্গে। কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বিচারকের সামনে আরজিকরের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে পারল না? এই প্রশ্ন ঘিরেই এখন শুরু হয়েছে জোর চর্চা। এই আবহেই এবার রাজ্য সরকারের পথে হাঁটতে চলেছে সিবিআই। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে যাচ্ছে তারা। সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে আলোচনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে একটা রাজনৈতিক চাপ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে, সরকার নিজেদের ফেস সেভ করবার জন্য যতদূর পর্যন্ত পারা যায় চেষ্টা করছে। অন্যদিকে কিছু মানুষ মনে করছে তারা পার পেয়ে গেছেন। এর মধ্যে সিবিআই ক্যাপিটাল পানিশমেন্টের দাবিতে হাইকোর্টে যাচ্ছে এবং মানুষও প্রত্যাশা করছে, মানুষ হতাশ যে যখন আদালতের নজরদারিতে এবং নির্দেশে তদন্ত চলেছে তখন প্রকৃত অপরাধীরা একদিন সামনে আসবে এবং সাজা পাবে। হাথরস কাণ্ড ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছে দিল্লির সরকার। সিবিআই এর যে অফিসার মারফত, সীমা আহুজা নাকি নাম, তাকেই যখন দায়িত্ব দিয়েছিল সিবিআই পক্ষ থেকে অভয়াকাণ্ডে, আমরা তখনই সন্দেহ প্রকাশ করেছিলাম যে রাজ্যের সঙ্গে সঙ্গে দিল্লির একটা কোনো খেলা নিশ্চয়ই আছে। এবং বোঝা গেল যে সিবিআই কিছুই করেনি, তদন্ত তো 12টা বাজিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। হাইকোর্টে রাজ্য সরকার গেছে এনহান্সমেন্ট অফ দি পানিশমেন্টের জন্য, তাকে বিরোধিতা করছে কে? সিবিআই। ভাবুন কেন? পরে আপনি করে বলছে আমরাও চাইছি। তার তোমার চাওয়া আমার চাওয়া যদি এক হয়, তাহলে তুমি আমাকে বিরোধিতা করবে কেন? সিবিআই এর করা মামলা এবার হাইকোর্ট কি বলে সেদিকেই তাকিয়ে সব মহল। কৃষ্ণেন্দু অধিকারী, ছিলাম করঞ্চাই ও সুমন খরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শীর্ষেন্দু তাকে দিয়ে আলোচনা শুরু করবো। শীর্ষেন্দু, তো একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাই যদি আমরা ধরি, একেবারে প্রবীণ তৃণমূল সাংসদ এবং অত্যন্ত পোড়খাওয়া একজন আইনজীবী, তিনি বলছেন, অবশ্যই তিনি মনে করছেন বিরলের মধ্যে বিরলতম, ঠিক আছে। এবং একই কথা যেটা তিনি বলছেন যে রাজ্য সরকারও যে দাবি করছে সিবিআইও সেই একই দাবি করছে, কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা বা মতের বিরোধিতা তাহলে কেন সিবিআই করছে? এখানে বক্তব্যটা হচ্ছে যে দাবিটা এক হতে পারে, কিন্তু রাজ্য সরকার বা সিবিআই তাদের উদ্দেশ্যটা কি এক? তদন্তটা নিজেরা খুন করে ফেললেন, তদন্তটা খুন করে ফেলেছেন। আজকে 128 জন সাক্ষী ছিল, 51 জনের সাক্ষ্য নিয়েছেন। বারবার বিচারক অনির্বাণ দাস বলেছিলেন যে সিবিআইয়ের সীমা পাহুজা তিনি কোনো নতুন আপনার অগ্রগতি করেননি, শুধুমাত্র আতশ কাজের নিচে যে প্রমাণকে আতশ কাজের মধ্যে রেখেছেন, এটুকু ছাড়া কিছু অগ্রগতি তার দেখা যায়নি। আজকে সেই জায়গাতে রাজ্য সরকার গেল কি সিবিআই গেল, সেটা পরিবার কিন্তু তিনি চাইছেন না। এবং কেন চাইছেন উদ্দেশ্যটা নিয়ে প্রশ্ন উঠবে না যে কেন যাচ্ছে? রাজ্য সরকারেরই বা উদ্দেশ্য কি আর সিবিআইয়েরই বা উদ্দেশ্য কি? এক তো নয় এদের দুজনের উদ্দেশ্য। এমপি বললেন না চাওয়া একই, চাওয়া নয়, চাওয়া আর পাওয়া তাতে এক হয়ে গেছেন, শুধু চাওয়া নয়। তা সেইটা ছেড়ে পরিবার যিনি যার হারিয়ে গেছে, যার হারিয়েছে, তার ছাড়া তো আর সেই কার সবাই আহাচুচু করবেন, কিন্তু ও যার গেছে সে বোঝে। সে কিন্তু বলছে যে কেন এত তাড়াহুড়ো করে গেলেন, কেন তথ্য প্রমাণগুলো লোপাট হলো, কেন টাইম লাইন নিয়ে কথা বললো সুপ্রিম কোর্ট, তারপরে কেন সিবিআই কিছু করতে পারলো না। রাজ্য সরকার যে রাজ্য পুলিশ যে 5 দিন ছিলেন, তারপরে যে সুপ্রিম কোর্ট, একই হলো কেন, কিসের জন্য? আজকে যদি তাই হতো, সুপ্রিম কোর্টের বিচারপতি পাদ্রিওয়াল বলছেন যে আমার 30 বছরের কর্মজীবনে আমি আমার এরকম তদন্ত দেখিনি, কেন 7টা রিপোর্ট জমা পড়লো, তাতে কি ছিল? একদম এখানেই তো অর্ণবদা প্রশ্ন উঠছে। আজকে
এখতিয়ার বহির্ভূতভাবে সিবিআই বলছে যে রাজ্য সরকার যে মামলাটা করছে বা যে দাবিটা তারা করছে সেটার গ্রহণযোগ্যতা কি? তারা বলছে তারা পরিবারের কথা ভেবে, জনমতের কথা ভেবে তারা হাইকোর্টে আপিল করছে এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে। কোন পরিবারের কথা ভেবে? যে পরিবারকে তারা এখানে ইনক্লুডই করেনি, যে পরিবারকে তারা জানানোর প্রয়োজনই মনে করেনি যে তারা কলকাতা হাইকোর্টে যাচ্ছে। বিচারপতি প্রশ্ন তুলছেন এবং সেখানে এখতিয়ার বহির্ভূতভাবে যদি হয়ে থাকে, রাজ্য সরকারের এই তৎপরতার কারণটা কি? এত সক্রিয়তার কারণটা কি? যখন তদন্তের জন্য গোল্ডেন আওয়ার, গোল্ডেন ডে 4টে পেয়েছিলেন, সেই সময়টাকে কিভাবে ব্যবহার করেছিলেন? একটা ন্যূনতম যে সেমিনার রুম সেটাকে যে ঘিরে রাখা, সেই কাজটাও তো কলকাতা পুলিশের আধিকারিকরা করেননি। দেখুন, আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এখতিয়ার বহির্ভূত কথাটা বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী তো প্রথম দিন থেকে যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি সেটাই চেয়ে এসেছেন। একদম আমি বলছি সেটা চেয়ে এসেছেন, কিন্তু যখন এই সিবিআই এর এতদিনের তদন্ত, সেই তদন্তের পর 172 পাতার এই যে রায় বেরোলো, সেই রায় বেরোনোর পরেও যখন এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় এবং এইটা যখন নিম্ন আদালত বলছে এবং তার ফলে একে বলছে যে এটা ফাঁসি নয়, এটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দেবে, তখন মুখ্যমন্ত্রী যখন এটা ফাঁসি চেয়ে অ্যাপিল করছেন, একে এখতিয়ার বহির্ভূত কেন হবে? মুখ্যমন্ত্রী তো এই কেসটা শুরু করেছিল, এই তদন্ত শুরু করেছিল হচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ করেছিল, এবং 4 দিনের মধ্যে তারা যে তদন্ত করে যাকে অ্যাকিউজ করেছে তাকে কিন্তু সিবিআই প্রডিউস করেছে। সেটা তো অন্য জিনিস। না, তার মানে রাজ্য সরকারের হাত থেকে তদন্ত ভারটা কলকাতা হাইকোর্ট কোর্ট মনিটর সিবিআই তদন্ত হয়ে গেছে। যে পাবলিক আউটরেজের কথা বারবার করে বলা হচ্ছে, সেই পাবলিক আউটরেজ তো আমাদের বাংলার জনগণ, বাংলার জনগণের রিপ্রেজেন্টেটিভই তো হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যারা তাকে ভোট দিয়েছে তাদেরও মুখ্যমন্ত্রী, যারা তাকে ভোট দেয়নি তাদেরও মুখ্যমন্ত্রী। তাহলে পরিবারকে না জানিয়ে কেন গেল রাজ্য সরকার? এই কথা বাংলার জনগণ তো বলেনি যে পরিবারকে বাদ দিয়ে রাজ্য সরকার যা। সেদিনকে কোর্টে তুলেছিলেন হচ্ছে সিবিআই প্রতিনিধি তুলেছিলেন। তারপর যখন কোর্ট যখন বলেন তখন আজকে আপনারা যোগাযোগ করতে পারবেন কিনা এবং আপনাদের কোনো আপত্তি আছে কিনা, সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যের যিনি তরফে যিনি ছিলেন কিশোর দত্ত বলেছিলেন আমাদের কোনো আপত্তি নেই, করা হোক, এখানে তাকেও আনা হোক, কোনো আপত্তি নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে বারবার এখতিয়ার বহির্ভূত বলছেন, আমি পাল্টা প্রশ্ন করছি যে রাজ্য সরকার এটা ফাঁসির আবেদন চেয়ে যখনই এটা আবার নতুন করে আপিল করছে, সিবিআই গেল কেন তখন? তার মানেটা হচ্ছে সিবিআই রাজনীতি করছে একই রকম ভাবে। রাজ্যের আপনি কথাটা একদম ঠিক বললেন, একই রকম ভাবে রাজনীতি করছে, ঠিক যেভাবে রাজ্য সরকার নিজের অবস্থানটা পরিষ্কার করতে চাইছে, একটা মরিয়া মনোভাব প্রকাশ করতে চাইছে, সিবিআই নিজের দায়টা ঝাড়ার চেষ্টা করছে। আদালতে সিবিআই কেন যাচ্ছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠছে। দেখুন, আসবো আমি। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের দায়ের করা মামলার প্রেক্ষিতে বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। শুনানিতে হাইকোর্ট প্রশ্ন করে, আমৃত্যু কারাবাসে সাজাপ্রাপ্ত অপরাধীর মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য সরকারের করা মামলা কি আদৌ গ্রহণযোগ্য, বিশেষ করে যে পক্ষ এখন তদন্ত প্রক্রিয়ার মধ্যেই নেই? ক্ষতিগ্রস্ত পরিবারকে অন্তর্ভুক্ত না করেই রাজ্য সরকার কি এমন মামলা করতে পারে? না, রাজ্য সরকারের এখানে করার কোনো এখতিয়ার নেই মামলা, আমার মত সেটাই। কারণ এখানে মামলা করতে পারেন সিবিআই, ভিকটিম ফ্যামিলি আর অ্যাকিউজড, এরা 3 জন মামলা করতে পারে, বা মামলার মধ্যে যারা পার্টিস তারা। রাজ্য সরকার এখানে মামলার না তদন্ত করেছে না কিছু করেছে। এখন রাজ্য সরকারের যেহেতু কোনো ভূমিকা নেই, তাই তারা মামলা করছে, এটা পাবলিক সেন্টিমেন্ট দেখানোর জন্য করছে। মামলার শুরুতেই সিবিআই এর আইনজীবী বলেন, রাজ্য সরকার এই মামলা করতে পারে না। তদন্তকারী সংস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন যিনি সাজা পেয়েছেন তারাই মামলা করতে পারেন, এর বাইরে শাস্তি নিয়ে মামলা করার অধিকার কারও নেই। পাল্টা অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, ক্ষতিগ্রস্ত পরিবার এ রাজ্যের পুলিশের কাছেই অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সাজা নিয়ে অসন্তোষ থাকলে পুলিশ ও রাজ্য সরকারের তরফেও মামলা করা যেতে পারে। রাজ্য সরকার এখানে তার সদিচ্ছা, মা বোনেদের সম্মান, যারা এইভাবেই ধর্ষণ এবং খুন বিরলতম কাজ করে তাদের ফাঁসির সাজা চাই, এই সদিচ্ছাটা, এই কড়া অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে রাজ্য সরকার। আর চাপের মুখে পড়ে এখন দৌড়চ্ছে সিবিআই। হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে, দ্য রেস্ট থিংস টুমরো। সরকার চাইছে না কোনো প্রতিবাদ হোক, সরকার চাইছে না যে সত্য ঘটনা প্রকাশ পাক, মানুষের কাছে যাক। এখন সেই পরিপ্রেক্ষিতে আজকে সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলাতে হবে, এই বিষয়ে হাইকোর্টে যাওয়া আমাদের কাছে একটু অবাকই লাগছে যে কেন সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলানোটা এত জরুরি। যদি নাও হয়, ফাঁসি নাও হয়, যদি এমনও শোনা যায় যে সঞ্জয় রায়
জেলের মধ্যে আত্মঘাতী হয়েছেন অথবা অসুস্থ হয়ে মারা গেছেন বলে খবর বেরোয়, তাতেও বিস্মিত হব না আমরা। কৃষ্ণেন্দু অধিকারী, ছিলাম করঞ্চাই ও সুমন খরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে এটাই জানতে চাইবো। ডক্টর মুখোপাধ্যায়, আমি জানি আপনি বলবেন আপনি সিবিআই এর মুখপাত্র নন, কিন্তু তার সত্ত্বেও কোথাও একটা উত্তর দেওয়ার দায় এবং দায়িত্ব বোধহয় নিতে হবে। তার কারণ সিবিআই একেবারে যুক্তি হিসেবে কি দেখিয়েছিল, সাপ্লিমেন্টারি চার্জশিট কেন তারা দেয়নি, এই রায় ঘোষণার আগে তারা দেয়নি কারণ তারা চায়নি সাপ্লিমেন্টারি চার্জশিট দিলে আরও যাদের যাদের নাম এখানে উঠে আসবে তাতে আরও আইনি প্রক্রিয়া প্রলংড হবে, তার আগে সঞ্জয় রায়ের একটা রায় ঘোষণা হোক এবং তারপরে নাকি তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। প্রায় 5 দিন হলো, এখনো পর্যন্ত সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের দেখা নেই। যা এখনো পর্যন্ত দেখা গেছে তদন্তের গতি প্রকৃতি, সিবিআই এর যা হাবভাব, তাতে কতটা আশা সত্যি সাপ্লিমেন্টারি চার্জশিটের উপরও রাখা যায়? দেখুন, প্রথমেই একটা কথা বলি যে সিবিআই যেটা বলেছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, সেটা আপনিও যেমন জানেন আমরাও জানি। আমাদের সিবিআই তদন্তের মধ্যে কোনো দেখছিও না আমরা তারা সেখানে কি করছেন। তো এবার হচ্ছে মনে রাখবেন, এটা সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে। সুপ্রিম কোর্টের ডেট ছিল 22 তারিখে, সুপ্রিম কোর্ট আবার সেটা পিছিয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টে ভালো রকম এটা উত্তর পাওয়া যাবে এবং সেখানে নিবেদিতার পরিবার গিয়েছেন, সব পক্ষ আছে। আমরা বলবো মাননীয় আদালতকে এই জিনিসগুলো সব দেখতে এবং সিবিআইকে সেই মতন নির্দেশ দিতে। এবার আপনি যেটা বলছেন বা এখানে অর্ণবদা যেগুলো বলছেন, তো দেখুন এখানে নির্যাতিতার বাবা মাও একই কথা বলেছেন যে কেন রাজ্য সরকার তড়িঘড়ি, কেন আমাদের হাতে 1 মাস সময় আছে, আমরা চিন্তা করছি এবং আমরা ভাবছি হাইকোর্টে যেতে অ্যাপিলে। তো এখন হচ্ছে তাহলে প্রশ্নটা হলো যে এইখানে যে বলা হচ্ছে এখানে তদন্তকারী সংস্থা সিবিআই, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে। তারা হচ্ছে ট্রায়াল কোর্টে চেয়েছিল সর্বোচ্চ শাস্তি, তারা সেটা পায়নি। তো তারা সে তার জন্য বলতে পারে গিয়ে অ্যাপিলে গিয়ে যে আমরা এটা পাইনি, আমাদের এটাকে বিবেচনা করা হোক। তো এখানে রাজ্য সরকার চলে গেছে এবং সেটা বলছে মেনটেনেবল নয়। এখন রাজ্য সরকারের উদ্দেশ্যটা কি, যে উদ্দেশ্য নিয়ে তারা নিয়ম ভেঙে রাত্রেবেলা ময়নাতদন্ত করেছিল, তড়িঘড়ি করে বডি পুড়িয়ে দিয়েছিল, সেই একই উদ্দেশ্য নিয়ে তারা যাচ্ছে। বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করা গেল না কেন? তার কারণ হচ্ছে উপযুক্ত তথ্য প্রমাণ সিবিআই দিতে পারেনি। নতুন করে কি কি জানা গিয়েছে? রাজ্য সরকারের তদন্ত বাদ দিয়ে, ওই 4 দিন বাদ দিয়ে আরো 5 মাস প্রায় 7 দিন সময় পেয়েছিল সিবিআই তদন্ত করার। নতুন তারা কি জানাতে পেরেছে? বিরলের মধ্যে বিরলতম কেন হলো না এই ঘটনা? শিয়ালদা কোর্টের বিচারক তাঁর রায়ে সিবিআই এর তদন্তকারী অফিসারের দিকে আঙুল তুলেছেন। সিবিআই তদন্তকারী অফিসার সীমা পাহুজা কোনো বাড়তি তদন্ত করেননি বলে জানিয়েছেন বিচারক অনির্বাণ দাস। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার তদন্ত শুরুতে করেছিল কলকাতা পুলিশ, কিন্তু তাদের বিরুদ্ধে শুরু থেকে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ওঠে। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর হাতে, কিন্তু তারা বিচারকের কাছে এমন তথ্য প্রমাণ দিতে পারেনি যাতে তার মনে হয় এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। বিচারক তার রায় লিখেছেন 50 নম্বর সাক্ষী কোনো বাড়তি তদন্ত করেননি। তিনি শুধুমাত্র সাক্ষীদের আতশ কাচের তলায় রেখেছেন, সাক্ষীর বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ বা সিবিআই এর জোগাড় করা সাক্ষ্য পরপর রেখে একটা ঘটনা পরম্পরা তৈরি করেছেন। রাজ্য পুলিশ যতটুকু পদক্ষেপ নিয়েছিল, যা যা পদক্ষেপ নিয়েছিল, যাকে অ্যারেস্ট করেছিল, তারই পরিপ্রেক্ষিতে সিবিআই ইনভেস্টিগেশন দাঁড়িয়ে আছে। আর তো কত নতুন কিছু হয়নি। হয়েছে কি, ধরলাম ভুল হয়েছে, ঠিক আছে ভাই, ভুল হয়েছে, গ্রহণ করলাম না, খুব তাড়াহুড়ো করেনি ঠিক মতো, ঠিক আছে, একজনকে অ্যারেস্ট করেছে, ঠিক আছে, আরো অ্যারেস্ট করা উচিত ছিল, ঠিক আছে, কিন্তু সিবিআই পারলো না কেন? তাহলে আজকে ধরে নিতে হবে যে রাজ্য ধরে কেন? এটাই তো ঠিক, রাজ্য পুলিশ যা করেছিল সেটাই ঠিক, তার বাইরে সিবিআই কোনো বাইরে কিছু করতে পারেনি। যদি কিছু করার থাকে তাহলে যদি না করতে পারে সেটা তো সিবিআই এর অপদার্থতা। নিঃসন্দেহে এটা একটা বিরলতম ঘটনা। এখন আদালত কি মতামত দিয়েছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, তার থেকে বড় কথা হলো মানুষ কি বলছে। মানুষের আদালতে বিচার হয়ে গেছে যে কাজ সঞ্জয়ের একার নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। অর্থাৎ সব মিলিয়ে পুলিশ ও সিবিআই উভয় পক্ষের তদন্তই যদি প্রশ্নের মুখে পড়ে, তাহলে কিসের ভিত্তিতে মিলবে সঠিক বিচার? কৃষ্ণেন্দু অধিকারী, সুমন ঘরাই ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। মহানন্দী, কেউ কি আদৌ মানবিকভাবে ভাবছে? না সিবিআই না রাজ্য পুলিশ। এখনো পর্যন্ত পরিবারের কথা কে ভেবেছে বলুন তো? রাজ্য পুলিশ যে সময়টা পেয়েছিল সেই সময় যতটা পারে তারা পরিবারকে আড়াল করে রেখেছিল, মৃতার দেহটুকু দেখতে পর্যন্ত দেওয়া হয়নি। বাবা মা পুলিশের হাতে পায়ে ধরে কেঁদেছেন, সেই সুযোগ তাদের দেওয়া হয়নি।
অন্যদিকে সিবিআই তারা পরিবারের সঙ্গে যোগাযোগই করেনি। আজ রাজ্য সরকারও ছুটছে, সিবিআইও ছুটছে, সকলেরই কি শুধু টার্গেট ফুলফিল করা? একদমই, যেটা হচ্ছে যে মানুষের আদালতে, একটু আগে যেটা শোনানো হলো, মানুষের আদালতে বিচার হয়ে গেছে, কিন্তু মানুষের আদালতের বিচার তো আসল বিচারের বয়ানে থাকবে না বা বিচারের রায়ে থাকবে না। প্রশ্নটা হচ্ছে দোষীকে শাস্তি দিতে হবে। আমি এখনো মনে করি কলকাতা পুলিশ যথেষ্ট এফিশিয়েন্ট, কিন্তু তাদের কাজটা করতে দিতে হবে, স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এই কেসে আমি বলছি তো যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি পথে নেমেছেন, উনি বলেছেন ফাঁসি চাই, উনি আইন আনতে বলেছেন, প্রত্যেকটাতে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তিনি কার ফাঁসি চাইছেন? তিনি সঞ্জয় রায় ফাঁসি চাইছেন। কিন্তু এই কেসে শুধু সঞ্জয় রায় কি একমাত্র অপরাধী তা তো নয়, সেটা তো জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে বহু মানুষ যুক্ত। আজকে যদি প্রশাসন থেকে, রাজ্য পুলিশ থেকে, প্রশাসন থেকে বলা হতো যে যারা যারা অপরাধী তাদের প্রত্যেককে ধরা হবে, তাহলে কিন্তু ট্রান্সপারেন্সিটা অনেক বেশি হতো। সেটা হচ্ছে না বলেই এত জল ঘোলা। এবং বারবার যেটা বলা হচ্ছে যে রাজ্য পুলিশ আবার নতুন করে বা রাজ্য সরকার কেন যাচ্ছে নতুন করে মামলা, এটা তো দরকার নেই। সত্যি কথাই সিবিআইকে তো উনি বলেছিলেন যে সিবিআইকে দিয়ে দাও 4 দিন বাদে, তার মানে সিবিআইকে হস্তান্তর করা হয়েছে। এবং সিবিআই, একটু আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে কার বেসিসে সিবিআই কেসটা করছে, রাজ্য পুলিশের সমস্ত এভিডেন্সের ওপর। তার মানে রাজ্য পুলিশই তো সব থেকে বড় গুরুত্বপূর্ণ কাজ পালন করবে, সেটা কেন করা হয়নি? কেন তাড়াতাড়ি দাহ করা হয়েছে? কেন ময়না তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে? কেন বাবা মার প্রতি অমানবিক ব্যবহার করা হয়েছে? রাজ্য পুলিশের ওপর যদি আঙ্গুল তোলে মানুষ, মানে সেখানে তো সব থেকে বড় অসহায় হয়ে যাবে সাধারণ মানুষ। কারণ আমরা কিন্তু আর কিচ্ছু জানি না, আমরা সমস্যায় পড়লে পুলিশের কাছে যাব। একদমই তাই, একেবারে আদালতের দিকে সকলে তাকিয়ে রয়েছেন। তবে দেখুন, 128 জনের কথা বলা ছিল, তাদের মধ্যে মাত্র 51 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য। কিভাবে সন্দীপ ঘোষ তিনি দ্রুততার সঙ্গে মৃতদেহ তদন্তের আগেই, ময়না তদন্তের আগেই একেবারে মর্গে পাঠিয়ে দিতে বলেছিলেন। এই এভিডেন্স ট্যাম্পারের দায়, তাহলে কেন তাকে আপাতত জামিন দেওয়া হয়েছে? কেন তিনি খুন ধর্ষণ মামলায় ইনক্লুডেড নন? আলোচনায় ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন।